এ- এ এমন কেন করছেন আপনি? কথাটা শেষ করতেই তুরান চিৎকার করে বলে ওঠে। কারণ আমি তোকে ভালোবাসি, ইডিয়েট। আমি তোকে ভালোবাসি। থেমে যায় তুরান, পিহুর দিকে তাকিয়ে বলে। ঠিক বলেছিস তুই। তোরও ভালোবাসা পাওয়ার অধিকার আছে, কিন্তু সেটা শুধুমাত্র আমার থেকে। অন্য কারো থেকে ভালোবাসা পাওয়ার কথা ভাবলে কি করে? অনেক বড় ভুল করে ফেলেছিস বিহু। অনেক বড় ভুল করেছিস। এর শাস্তি অনেক বড় হবে। তোর ভালোবাসা পাওয়ার শখ আমি সারা জীবনের জন্য মিটিয়ে দেব। ভালোবাসা চাইতো তোর, দেখে কিভাবে সহ্য করিস। বলতে বলতে পরনের শার্ট খুলে ছুঁড়ে ফেলে দেয় তুরান। হঠাৎ তুরানের এহেন আচরণে বড় বড় চোখ করে তাকায় পিহু। এ তো হিতে বিপরীত হয়ে গেল। এটা তো পিহু চায়নি। তুরানকে আটকাবে তার আগে তুরান ঝাঁপিয়ে পড়ে পিহুর ওপর। দুই হাত বিছানার সাথে শক্ত করে চেপে ধরে পিহুর গলায় মুখ ডুবিয়ে দেয়। এদিকে পিহু পুরো হতবাক। এমন কিছু যে হবে সেটা পিহু কল্পনাতেও ভাবেনি। ও তো ভেবেছিল বড়জোর দু চারটে ধমক দেবে, এর বেশি হয়তো চড় থাপ্পড় দিবে তুরান। কিন্তু এমন কিছু হবে সেটা ধারণা ছিল না পিহুর। তুরানকে আটকাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ফলাফল শূন্য। তুরানের বাহুডোর থেকে নিজেকে ছাড়াতেই পারছে না। এদিকে তুরানের মতো লম্বা স্বাস্থ্যবান পুরুষের কাছে পিহু যেন একটা ছোট্ট বাচ্চা। তুরানের শরীরের নিচে চাপা পড়ে পিহুর শরীর যেন পিষে যাচ্ছে, হাড়গোড় ভেঙে যাওয়ার উপক্রম। পিহু ক্রমাগত নড়াচড়া করছে আর বলে যাচ্ছে, প্লিজ তুরান ভাই ছাড়ুন, আমার লাগছে। কিন্তু তুরান কিছুতেই ছাড়ছে না, হাতের বাঁধনও আলগা করছে না। নড়াচড়ার একটা পর্যায়ে চমকে ওঠে পিহু, থেমে যায় নড়াচড়া। তুরান পিহুর গলায় মুখ ডুবিয়ে শক্ত করে কামড়ে ধরেছে। দাঁতগুলো একে একে চামড়া ভেদ করে মাংসে পৌঁছে গেছে মনে হয়। মুহূর্তেই পিহুর অনুভব হয় গলার কাছটায় চটচটে ভেজা, সেই সাথে গরম পানির উষ্ণ ছোঁয়া। এ পর্যায়ে পিহু চোখ ছাপিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। দুই হাতে তুরানের উন্মুক্ত পিঠ আঁকড়ে ধরে। গলার কাছে আছড়ে পড়া তপ্ত শ্বাসে বুকটা ভারী হয়ে ওঠে পিহুর। কান্না ভেজা কণ্ঠে মিনমিন করে বলে, সরি। তুরান মাথা তুলে তাকালো এবার, চোখ দুটো বেজায় লাল। হয়তো কান্না করার ফল এটা। পিহুর মুখোমুখি হয়ে চোখে চোখ রেখে বলল, একটু শান্তি দিবি বিহু। বুকটা বহুদিন ধরে অশান্ত, কিছুতেই শান্তি পাচ্ছি না। দিবি একটু শান্তি। সহসায় বুকটা মুচড়ে ওঠে পিহুর। সঙ্গে সঙ্গে তুরানের ঘাড় ধরে টেনে নিয়ে আসে নিজের কাছে। সেকেন্ডের ব্যবধানে আঁকড়ে ধরে তুরানের কাঁপতে থাকা ওষ্ঠ। পিহুর দিক থেকে সম্মতি পেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তুরানের। নিজের সর্বস্ব দিয়ে আঁকড়ে ধরে পিহুকে। বেপরোয়া ছোঁয়ায় দিশেহারা পিহু শক্ত হাতে খামচে ধরে তুরানের উন্মুক্ত পিঠ। উন্মাদনা বাড়ে তুরানের। এক অপার্থিব সুখের জোয়ারে ভেসে যায় দুটি দেহ। পুরুষালী দেহের পিষ্টনে নাজেহাল দশা পিহুর। তুরান যেন আজ দিন দুনিয়ার চিন্তা ভুলে বসেছে। বহু কাঙ্ক্ষিত কিছু পাওয়ার খুশিতে নিজেকে ভুলে গেছে। অসহ্য সুখিয়ে কাতর করে তবেই ছাড়ে পিহুকে। এদিকে দিশেহারা পিহুর যেন জ্ঞান হারাবার উপক্রম। চারিদিকে পিনপত নীরবতা। বন্ধ রুমে তুরানের ভারী নিঃশ্বাস আর পিহুর হালকা ফোঁপানোর আওয়াজ শোনা যাচ্ছে শুধু। খোলা জানালার পর্দা ভেদ করে এক মুঠো রোদ এসে পড়েছে পিহুর মুখের ওপর। চোখ খিচে বন্ধ করে ফুপিয়ে কাঁদছে পিহু। কান্নার ফলে ফর্সা নাক লাল হয়ে গেছে। ফোলা ফোলা গাল দুটো আরো বেশি ফোলা লাগছে। সবকিছু গভীর চোখে পর্যবেক্ষণ করে চলেছে তুরান। পিহুর কান্নারত মুখটাও তুরানের চোখে মারাত্মক সুন্দর লাগছে। হঠাৎ তুরান অনুভব করে পিহুর শরীরের কম্পন। বেগতিক হারে কাঁপছে পিহুর পুরো শরীর। তুরানের এতক্ষণের সব রাগ গলে পানি হয়ে গেছে ততক্ষণে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পিহুর উপর থেকে উঠতে লাগে তুরান, কিন্তু উঠতে পারে না। পিহুর হাতে বাধা পেয়ে আবারও পিহুর উপরে পড়ে যায়। পিহুর শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে শক্ত করে তুরানকে জড়িয়ে ধরে আছে। তৎক্ষণাৎ শোনা যায় পিহু নিচু কণ্ঠের কিছু বাক্য। আপনি খুব খারাপ, পুরো বিধ্বস্ত করে দিয়েছেন আমায়। তুরানের ঠোঁটের কোণে মৃদু হাসি খানিকটা ঝুঁকে পিহুর কানে কানে গিয়ে বলে, এটা তোর পরপুরুষের সামনে রং ঠং করে যাওয়ার শাস্তি। এ বলে এইভাবে? আমার কি দোষ? বছরের পর বছর অভুক্ত রেখেছিলে। খেদের একটু বেশি ছিল আমার। পিহু আর কোনো জবাব দিল না। তখনও মেয়েটা চোখ বন্ধ করে আছে। তুরান দুষ্ট স্বরে ফিসফিস করে বলে, একবার বিধ্বস্ত হয়ে মন ভরেনি, আবারও চাই নাকি? ফট করে চোখ খুলে তাকায় পিহু। ধাক্কা দিয়ে তুরানকে নিজের ওপর থেকে সরিয়ে দেয়। লজ্জায় হাঁসফাঁস করতে করতে বলে, সরুন তো। তুরান ঠোঁট কামড়ে হাসে। পিহু ঝটপট উঠতে গিয়ে ফ্লোরে পা ফেলতেই আচমকা ব্যথাতুর আর্তনাদ করে ওঠে।
তুরান চমকে উঠে পিহুর দিকে তাকায়, বিচলিত কণ্ঠে বলে, কি হচ্ছে বিহু? কোথায় ব্যথা লাগছে? চেক করতে গিয়ে তৎক্ষণাৎ তুরানের নজর যায় পিহুর পায়ের দিকে। ভাঙা কাচের একটা টুকরো পিহুর পায়ে গেঁথে আছে, সেখান থেকে চুয়ে চুয়ে রক্ত ঝরছে। এ পর্যায়ে তুরানকে বেশ অস্থির দেখায়। তড়িঘড়ি করে নিচে হাঁটু মুড়ে বসে পিহুর পা টেনে নিজের হাঁটুর ওপর নেয়। আতঙ্কিত কণ্ঠে বলে, এটা কিভাবে হলো? আমাকে আগে বলিসনি কেন? বুঝতে পারিনি তো। তুই একটা গাধা বিহু। মানুষ আঘাত লাগলো কি বুঝতে পারো না? কোন দুনিয়া থাকিস তুই? দুনিয়াদারি ঠিক রেখেছিলেন আমায়? এ পর্যায়ে থেমে যায় তুরান। কোচকানো ভ্রু সমতল হয়, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ব্যস্ত হয়ে পড়ে পিহুর পায়ের দিকে। ড্রয়িং রুমে সবাই পায়চারি করে যাচ্ছে, কি হচ্ছে ভেতরে কেউ বুঝতে পারছে না। চিন্তিত শফিক সাহেব হাত দিয়ে মাথা চেপে ধরে সোফায় বসে পড়েন। এই ছেলের জন্য আর কত চিন্তা করতে হবে কে জানে। ছেলেটা এতটাই চাপা যে পেটে বোমা ফেললেও তার মুখ থেকে কথা বের হয় না। তাই ওর মনে কখন কি চলে সেটাও তিনি বুঝতে পারেন না। এরই মাঝে সেখানে উপস্থিত হন আসলাম সাহেব। তার পেছনে পেছনে এসেছে পিয়াসা বেগমার প্রয়াস। আশ্চর্যের বিষয় হলো তাদের সাথে এসেছে আরিফ আর তার বাবা মাও। আরিফকে তার বাবা মায়ের সাথে আসতে দেখে অবাক হয়ে যায় তাহমিনা। জিয়ান আর আরিফ তুরান বাড়ি থেকে যাওয়ার পর দিনই চলে গেছিল। বাড়ির অবস্থা ভালো না তাই তাহমিনা থেকে গেছে। কিন্তু হঠাৎ বাবা মাকে নিয়ে আরিফের আশা নিয়ে কিছুটা আশ্চর্য হয়ে গেছে তাহমিনা। নিজেকে সামলে হাসি মুখে এগিয়ে আসে তাদের দিকে। আরিফের বাবা মায়ের কাছে এসে বলে, আঙ্কেল আন্টি কেমন আছেন আপনারা? আর আরিফ ভাইয়া, আপনি হঠাৎ আঙ্কেল আন্টিকে নিয়ে এসেছেন, একবার ফোন করে জানাবেন তো? তাহমিনার কথার বিপরীতে আরিফ সৌজন্যমূলক হেসে বলে, কেন ভাবি? না বলে কি আসতে পারি না? তাছাড়া আমরা এমনি এমনি আসিনি, কেউ আমাকে ফোন করে আসতে বলেছে। আরিফের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে সবাই। পিহুর হঠাৎ আরিফকে ডাকার কারণ কেউ বুঝতে পারছে না। আসলে পিহুর প্ল্যান সম্পর্কে তিয়াস ছাড়া এবাড়ির আর কেউই জানে না। একবার তুরানের রুমের দিকে তাকায় তিয়াস। ভেতরে যে বোঝাপড়া চলছে সেটা তিয়াস বেশ ভালো করেই বুঝতে পারছে। ওদের এখন বিরক্ত করা ঠিক হবে না, তাই ব্যাপারটা সামাল দিতে তিয়াস এগিয়ে আসে। এসে আরিফদের উদ্দেশ্য করে বলে, আরে কথা তো সারাদিন বলা যাবে, আগে তোমরা বসো। বনু কেন ডেকেছে সেসব বিস্তারিত না হয় আমি বলি। আরিফ বসে এদিক ওদিক তাকাচ্ছে। তার চোখ যে পিহুকে খুঁজছে সেটা আর কেউ না বুঝলেও তিয়াস বেশ বুঝতে পারছে। তা আরিফের মনোযোগ নিজের দিকে নিতে তিয়াস বলে, আরিফ, কথাটা কিন্তু তোমার সাথেই। আসলে বনু তোমার জন্য একটা মেয়ে দেখেছে, এটা অনেক ভালো। তার বিয়ের জন্য ছেলে দেখা হচ্ছে, তাই বনু বলল তোমার কথা। হাতের কাছে ভালো ছেলে থাকতে বাইরে ছেলে খুঁজবো কেন? তাই তোমাদের ডাকা। মেয়েটা কিন্তু অনেক ভালো, বনুর খুব কাছের বান্ধবী। আরিফের মাও ছেলের বিয়ে দিতে চাইছেন। তিয়াসের কথা শুনে বেশ আগ্রহ নিয়ে বলেন, বাহ, আমিও ছেলের বিয়ে দিতে চাইছি, কিন্তু পছন্দ মতো মেয়ে খুঁজে পাচ্ছি না। তা মেয়ে দেখতে কেমন বাবা? সুন্দর তো? কবে থেকে একটা মেয়ের খোঁজ করছি ছেলের বিয়ে দেব বলে। তা বাসা কোথায় মেয়ের? তিয়াসও যেন সুযোগ পেয়ে গেল। পকেট থেকে একটা ছবি বের করে আরিফের মায়ের দিকে এগিয়ে দিয়ে বলে, মেয়ের একটা ছবি আমি রেখেছি আন্টি, দেখুন আপনাদের পছন্দ হয় কিনা। আপনাদের পছন্দ হলে আমি না হয় মেয়ের বাড়িতে কথা বলে একটা ডেট জানাবো, আপনারা চলে যাবেন দেখতে। ছবিটা হাতে নিয়ে দেখে চোখ মুখ চকচক করে ওঠে আরিফের মায়ের। মেয়ে তার পছন্দ হয়েছে, চেহারা দেখে বোঝা যাচ্ছে মেয়ে দেখে সে বেজায় খুশি। এদিকে আরিফ পুরো হতভম্ব। পিহু যে ওর জন্য অন্য কোনো মেয়ে দেখাবে সেটা আরিফ আশা করেনি। আরিফ তো ভেবেছিল তুরানের সাথে পিহু ঝামেলা হয়েছে, এই সুযোগে পিহু জীবনে জায়গা বানিয়ে নেবে। কিন্তু এ তো সব উল্টো হয়ে গেল। আরিফের মা আরো কিছু বলবে, তার আগে আরিফ তার মায়ের হাত ধরে উঠে বলে, মা চলো, পরে একদিন এসে কথা বলা যাবে। হঠাৎ মনে পড়ে গেল আজ আমার জরুরি কাজ আছে। কিন্তু বাবু, মেয়ের বাড়ির ঠিকানা নিয়ে যাই? পরে নিও, এখন চলো। আচ্ছা, নাম্বারটা তো নিয়ে যাই। বললাম তো পরে নিও, আমার তারা আছে। চলো চলো। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে টানতে টানতে নিয়ে চলে যায় আরিফ। বাড়ির সবাই শুরুতে যেমন অবাক হয়েছিল এখনও তেমন অবাক হয়ে তাকিয়ে আছে। আরিফের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে হাসে তিয়াস। আপদ বিদায় করতে পেরে তিয়াস তো মনে মনে মহা খুশি। আলমারি থেকে ফার্স্ট এইড বক্সটা এনে স্যাভলন আর তুলো বের করে পিহুর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ে তুরান।
পিহুর পা নিজের হাঁটুর ওপর নিয়ে তুলো দিয়ে আস্তে আস্তে রক্ত পরিষ্কার করতে থাকে। কাজটা তুরান এত সাবধানে করছে যেন পিহুর বিন্দু মাত্র ব্যথা না লাগে। পিহু চুপচাপ তুরানের কাজ দেখে যাচ্ছে, ব্যথা যেন অনুভবই হচ্ছে না তার। তুরানের রাগ কমেছে দেখে আস্তে করে পিহু জিজ্ঞেস করে, একটা কথা বলি তুরান ভাই, হুম, বল। তখন যে বললেন আপনি আমাকে ভালোবাসেন, কথাটা কি সত্যি? মিথ্যে বলে আমার লাভ? হ্যাঁ, সোজাসুজি উত্তর দেন না। হুম, বাসি। কতটা? হাত থেমে যায় তুরানের। পিহু দিকে স্থির চোখে তাকায়, নেশা ভরা কণ্ঠে বলে, যতটা ভালোবাসলে নিজেকে ভুলে যাওয়া যায়, যতটা ভালোবাসলে কারোর জন্য হাসতে হাসতে জীবন দেওয়া যায়, ঠিক ততটাই ভালোবাসি। আগে কেন বলেননি? আবার কাজে মনোযোগ দেয় তুরান। পায়ে ব্যান্ডেজ করতে করতে বলে, আগে বলার মতো পরিস্থিতি কখনো আসেনি, তাই বলিনি। পিহু দৃষ্টি তুরানে স্থির। কৌতূহলী চোখে তাকিয়ে পিহু বলে, আপনি মানুষটা বড্ড জটিল। ভালোবাসা সহজে স্বীকার করেন না, কখনো আচরণে ভালোবাসার জানানো দেন না, কাছে টেনে ভালোবাসেন না। তাহলে আমি বুঝবো কিভাবে আপনার ভালোবাসা? পায়ের ব্যান্ডেজ করা শেষ। এবার উঠে তুরান পিহুর মুখোমুখি হয়ে দাঁড়ায়, চোখ রাখে পিহুর চোখে। পিহু আগ্রহী চোখে তাকিয়ে আছে তুরানের দিকে, হয়তো নিজের করা প্রশ্নের জবাবের আশায় এভাবে তাকিয়ে আছে। চোখ দুটো তার ব্যাকুল হয়ে আছে তুরানের উত্তরের জন্য। পিহুর চোখের ব্যাকুলতা যেন ধরতে পেরেছে তুরান। নিঃশাক্ত চোখে পিহুর দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে তুরান বলে, যদি জানতে চাও আমার সবচেয়ে বড় দুর্বলতা কি, আমার উত্তর তুমি। যদি জিজ্ঞেস করো আমার সবচেয়ে বড় শক্তি কি, আমার উত্তরে আবারও বলবো তুমি। থেমে যায় তুরান, একটু দম নিয়ে ফের বলতে শুরু করে, তুমি আমার প্রেম, তুমি আমার নেশা, তুমি আমার ভালো লাগা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার একমাত্র অসুখ। সেটা আমাকে ভেতর থেকে কাবু করতে পারে। আর এই অসুখে আমি সেদিন থেকে আক্রান্ত হয়েছি, যেদিন আমার এই মন তোমাকে দিয়েছে। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। পিহু এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুরানের মুখের দিকে। কয়েক সেকেন্ড কেটে যায় পিনপত নীরবতায়। নীরবতা ছিন্ন করে তুরান হুট করে পিহুকে কোলে তুলে নেয়। এরপর পা বাড়ায় ওয়াশরুমের দিকে। পিহু ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে শুধু। মনে মনে ভাবে, তবে কি আজ থেকে শুরু হলো আমাদের নতুন পথ চলা? এখান থেকেই কি শুরু হবে আমাদের ছোট্ট একটা ভালোবাসায় মোড়ানো সংসার? উত্তর আসে না কোনো। মনের কথার কি সরাসরি উত্তর পাওয়া যায়? তবে পিহু মনে মনে করা প্রশ্নের উত্তর না পেয়েও তৎক্ষণাৎ শোনা যায় তুরানের কিছু ঠোঁট কাটা বাক্য। এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু কন্ট্রোল হারাবো। আর আমি চাইছি না দিন দুপুরে দুইবার অপবিত্র হতে। বাইরে সবাই অপেক্ষা করছে, যত দ্রুত সম্ভব পবিত্র হওয়া প্রয়োজন। পিহু তৎক্ষণাৎ নজর সরিয়ে নিল। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। এই লোক তো সুযোগ পেয়ে একদম মাথায় উঠে গেছে, একটা চাহনিও ছাড় দিচ্ছে না। ছাদের এক কোণে রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে তোরান, দৃষ্টি তার সামনের দিকে। বাড়ির ঠিক সামনের রাস্তা দিয়ে মানুষের চলাফেরা দেখছে। কেউ কেউ দোকানে বসে চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে, আবার কেউ দ্রুত কদমে নিজেদের গন্তব্যের দিকে চলে যাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে কয়েকজন বাচ্চা ক্রিকেট খেলছে। এই সব কিছু চুপচাপ দাঁড়িয়ে পর্যবেক্ষণ করে চলেছে তুরান। তবে দৃষ্টি তার সামনে থাকলেও মন পড়ে আছে পিহুর কাছে। সকালের ঘটনার পর থেকে পিহুকে আর কোথাও দেখেনি তুরান। বেশ কয়েকবার খুঁজেছে পায়ের ক্ষতের কি অবস্থা দেখার জন্য, কিন্তু ফলাফল শূন্য। কে জানে কোথায় গিয়ে ঘাপটি মেরে লুকিয়ে আছে। পিহুর ভাবনায় বিভোর তুরান দিন দুনিয়া ভুলে প্রকৃতির কাছে এসে নিজের ভালোবাসা সাজাচ্ছে। বিকেলে রোদের শেষ রশ্মি তার মুখে এসে পড়েছে। শেষবেলা রোদের তেজ সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়েছে, তাই তো রোদের তীব্রতা অনুভব করা যাচ্ছে না। হঠাৎ পেছন থেকে কেউ এসে তুরানের কাঁধে হাত রাখে। কাঁধে কারো হাতের উপস্থিতি বুঝতে পেরে পেছন ঘুরে তাকায় তুরান। পেছনে শফিক সাহেব আর তাইবা বেগম দাঁড়িয়ে আছেন। বাবা মাকে দেখে ঘুরে দাঁড়ায় তুরান। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, তোমরা এখানে কিছু বলবে? তাইবা বেগমের চোখে পানি। তিনি আঁচল দিয়ে চোখ মুছে বলেন, মায়ের উপর রেগে আসিস তাই না বাবা? মা তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। মুচকি হাসে তুরান, শীতল কণ্ঠে বলে, একদম না। বাবা মায়ের উপর কখনো রাগ করে থাকা যায়? একদমই না। আর এটা অন্য কেউ পারলেও আমি পারবো না। এটুকু বিশ্বাস তো তুমি তোমার ছেলেকে করতেই পারো। শফিক সাহেব তুরানের হাত ধরে ফেলেন। তুরানের এক হাত নিজের মুঠোয় পুরে নিয়ে বলেন, তোকে আমরা বিশ্বাস করি তুরান। আমি জানি আমার ছেলে কোনো অন্যায় করতে পারে না।
তাচ্ছিল্য হাসে তুরান, তবে মুখে কিছুই বলে না। আসলে এই বিষয় নিয়ে আর কিছু বলতে ইচ্ছে করছে না। একবার আকাশকে পেয়ে গেলে তারপর যা বলার বলবে। তার আগে নিজের পক্ষ নিয়ে কিছু বলতে তুরানের ইচ্ছে করছে না, তাই চুপচাপ থাকায় শ্রেয় মনে করছে। তাইবা বেগম তুরানকে উদ্দেশ্য করে বলে, তোর বাবার কোনো দোষ নেই তুরান, সে আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু আমিই বুঝিনি। এই বিষয়টা আপাতত বাদ থাক মা, এই বিষয় নিয়ে আর কিছু বলতে ইচ্ছে করছে না। তুরানের কথায় সম্মতি জানিয়ে শফিক সাহেব বলেন, হ্যাঁ, যা হবার হয়ে গেছে, এখন এটা নিয়ে আর কোনো কথা না তোলাই ভালো। পিহুমা যখন সব মেনে নিয়েছে তখন আর এটা নিয়ে আর কথা বাড়ানো ঠিক হবে না। এমন সময় তুরানের ফোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করে কানে ধরতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তুরানের। আসছি বলেই ফোনটা কেটে পকেটে রাখে। বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, একটা কাজে বের হচ্ছে, ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। তোমরা পিহুকে খুঁজে বাসে নিয়ে আসো। আর হ্যাঁ, সন্ধ্যায় সবাই উপস্থিত থাকবে, একটা বিষয় দরকার আছে। কথাগুলো বলে দৌড়ে ছাদ থেকে নিচে নেমে যায় তুরান। ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে পরিবারের সবাই। তুরানের কথা মতো আসলাম সাহেব, পিয়াসা বেগম আর প্রয়াসও চলে এসছে। একটু পর সেখানে উপস্থিত হয় জেরিন। এ সময় জেরিনকে এখানে দেখে সবাই অবাক হয়ে যায়। সবার মনের প্রশ্ন হয়তো বুঝতে পারে জেরিন, তাই কেউ কোনো প্রশ্ন করার আগেই বলে, তুরান আমাকে ফোন করে এখানে আসতে বলেছে, কোনো জরুরি কথা আছে বলল। তুরান আসতে বলেছে শুনে কেউ আর কোনো প্রশ্ন করে না। তাইবা বেগম জেরিনকে পাশের সোফায় বসতে দেন। মাঝের সোফায় বসে আছে বাড়ির বড়রা, তাদের মধ্যে বসে আছে পিহু। হঠাৎ পিহুর পায়ের ব্যান্ডেজ দেখে সবাই বিচলিত হয়ে পড়েছে। একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে সবাই যে এটা কিভাবে হলো, কি করে কাটলো। এদিকে পিহু বেচারি পড়েছে বিপাকে, সত্যিটা কাউকে বলতেও পারছে না। যদি সবাই জানে যে তুরানের জন্য পিহুর পা কেটেছে, তাহলে আবার একটা ঝামেলা শুরু হবে। তাই উপায় না পেয়ে বানিয়ে বানিয়ে মিথ্যে কাহিনী বলে যাচ্ছে। তাহমিনা, তিয়াসার প্রয়াস সবার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গোপন আলোচনা করছে। তুরানের এমন ঘটা করে সবাইকে ডাকার কোনো কারণ কেউ বুঝতে পারছে না। তাহমিনা তিয়াসের দিকে তাকিয়ে বলে, তিয়াস, তুই তো তুরানের জানের জান, প্রাণের প্রাণ, কলিজার কলিজা, লিভার, কিডনি, ফুসফুস সব তুরান তার পেটের সব কথা তোকে বলে। সব অপকর্ম তোরা দুটো মিলে মিশে করিস। এবার ফটাফট বলে ফেলতো কাহিনী কি। আর এটা একদম বলিস না যে তুই কিছু জানিস না, সেটা বললেও আমি বিশ্বাস করব না। তাহমিনার কথা শুনে হতাশার নিঃশ্বাস ছাড়ে তিয়াস। অসহায় কণ্ঠে বলে, আপু বিশ্বাস কর, আমি সত্যি জানি না কিছু। ভাই তো আজকাল আর আমার সাথে সব কথা শেয়ার করে না। ভাই অনেক বদলে গেছে। দুই ভাই বোন কথা থামিয়ে খেয়াল করে প্রয়াস ভুরুকুচকে পিহুর দিকে তাকিয়ে আছে। প্রয়াসের দৃষ্টি অনুসরণ করে তাহমিনা আর তিয়াসও পিহুর দিকে তাকায়, কিন্তু তেমন কিছুই তো চোখে পড়ছে না। পিহুকে সবসময় যেমন লাগে তেমনই লাগছে। তাহমিনা প্রয়াসের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে, তোর আলোচনায় মনোযোগ নেই কেন প্রয়াস? এখানে আমরা এত গুরুত্বপূর্ণ আলোচনা করছি আর তুই পিউর দিকে তাকিয়ে আসছিস, কি দেখছিস সেভাবে? কোনোর গলায় কি হয়েছে তাহু আপু? এই দাগটা কিসের? তিয়াসের কথাগুলো ভ্রুকুচকে যায় তাহমিনার। ফের পিহুর দিকে তাকাতেই চোখে পড়ে পিহুর গলার দাগ। স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা কোনো কামড়ের দাগ। ফর্সা শরীরে দাগটা একদম কালচে হয়ে আছে। তিয়াসের নজর পড়তেই বড় বড় চোখ করে তাকায়, চেঁচিয়ে বলে ওঠে, বনু, তোর গলায়। আর কিছু বলতে পারে না তিয়াস। তার আগেই তাহমিনা কনুই দিয়ে পেটে একটা গুঁতা মেরে বলে, চুপ কর বেয়াদব, মান ইজ্জত সব শেষ করে দিবি নাকি? আরে চুপ করবো মানে? বনুকে কামড়ালো কে? আর এত সাহস যে আমার বনুকে কামড়ায়? হাত দিয়ে কপাল চাপড়ায় তাহমিনা। তিয়াসের দিকে বিরক্তির চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, মাথা মোটা, তোর বোনকে কে কামড়াতে পারে সেটা একটু ভাবলেই বুঝতে পারবি। মাথা মোটা, একটু তো মাথাটা খাটা, ব্যাক্কেল কোথাকার। আমি চাচ্ছি, আর খবরদার এটা নিয়ে একটা শব্দ করবি না। যদি করিস তাহলে থাপড়ে দুটোর দাঁত সব ফেলে দিব, অসহ্য। কথাগুলো বলে হনহন করে সামনে এগিয়ে যায় তাহমিনা। পিহুর পেছনে দাঁড়িয়ে ওড়না দিয়ে গলা ঢেকে দিয়ে বলে, আহ জেঠু, বড় মা, তোমরা একটু থামবে? মেয়েটাকে এমন চেপে ধরে জেরা করছো কেন বলো তো? মনে হচ্ছে পিউ কোনো চোর আর তোমরা সবাই পুলিশ, থানায় তুলে এনে জেরা করছো। ঠিক তখনই বাসায় প্রবেশ করে তুরান।
তবে সে একা আসেনি, তার পেছনে পেছনে বাসায় প্রবেশ করে আরও একজন। দরজা দিয়ে প্রবেশ করা ব্যক্তিকে দেখে থমকে যায় জেরিন। চোখ দুটো ছলছল করছে, দিক বেদিক ভুলে দৌড়ে চলে যায় সেদিকে। দৌড়ে এসে তুরানের পাশে দাঁড়ানো ব্যক্তির সামনে এসে দাঁড়ায়। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ঠাস করে থাপ্পড় মারে তার গালে। জেরিনের কাজে হতবাক সবাই, অবাক চোখে তাকিয়ে দেখে যাচ্ছে শুধু। শার্টের কলার চেপে ধরে জেরিন চিৎকার করে বলে, বিশ্বাসঘাতক, বেঈমান, বেঈমানি করেছো তুমি আমার সাথে। কেন এমন করলে আকাশ, কেন? জেরিন, আমার কথা শোনো, তুমি ভুল বুঝেছো। ভুল? কিসের ভুল? কোনটা ভুল? আমার সাথে ভালোবাসার নাটক করে গোপনে বিয়ে করে এখন যখন শুনেছো আমি প্রেগনেন্ট তখন উধাও হয়ে গেছো। আমার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দিয়েছো। একবারও ভাবলে না যে এই অবস্থায় আমি কোথায় যাব? আর বলছো ভুল বুঝেছি আমি? কোনটা ভুল? জেরিনের মুখে আকাশ নামটা শুনে এবার সবাই নিশ্চিত যে এটাই সেই ছেলে যাকে নিয়ে এত কাহিনী। এই তাহলে জেরিনের স্বামী, যাকে সে গোপনে বিয়ে করেছে। এদিকে আকাশ নিজেকে নির্দোষ প্রমাণ করতে কিছু বলবে, জেরিন তাকে সেই সুযোগই দিচ্ছে না। জেরিনকে বোঝাতে না পেরে হতাশ হয়ে তাকায় তুরানের দিকে। তুরান আকাশের চোখের ভাষা বুঝতে পেরে জেরিনকে উদ্দেশ্য করে বলে, জেরিন, তুমি অনেক কিছু জানো না। তোমরা দুজনেই অনেক বড় ষড়যন্ত্রের শিকার হয়েছ। তোমার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। কথাগুলো বলে তুরান গিয়ে পিহুর পাশে বসে পড়ে। বসে হাতের ইশারায় জেরিন আর আকাশকেও বসতে বলে। এদিকে তুরানের পাশে জড়সড় হয়ে বসে আছে পিহু। কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। সকালের ঘটনার পর থেকে পিহু তুরানের চোখের সামনে আসতেই লজ্জা পাচ্ছে, আর এখন তুরানের পাশে বসায় লজ্জা যেন 1000 গুণ বেড়ে গেছে। লজ্জায় আড়ষ্ট হয়ে চুপচাপ বসে আছে পিহু। জেরিনের দিকে তাকিয়ে তুরান বলতে শুরু করে, তুমি ভাবছো আকাশ ইচ্ছে করে তোমার সাথে যোগাযোগ করছে না, কিন্তু আকাশ তো এদিকে প্রতিদিন তোমার সাথে কথা বলে গেছে। তুরানের কথায় ভ্রু কুঁচকে যায় জেরিনের। আশ্চর্য চোখে তাকিয়ে বলে, মানে আমার সাথে প্রতিদিন যোগাযোগ করে গেছে মানে কি? আকাশ নিজের ফোন বের করে জেরিনের হাতে দিয়ে বলে, চেক করে দেখো, গতকাল তোমার সাথেই মেসেজে কথা হয়েছে আমার। আশ্চর্য হয়ে যায় জেরিন। ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, মানে আমি তো কিছু বুঝতে পারছি না। বলছি, আমার বাবা কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। বিগত কয়েকদিন ধরে তিনি বিছানায় পড়ে আছেন। একদিন আমাদের সিলেটের একটা জমি নিয়ে ঝামেলা হয়েছে। বাবা অসুস্থ থাকায় আমাকেই সেখানে যেতে হয়। তাড়াহুড়ো থাকায় তোমাকে জানাতে পারিনি। পরে সিলেটে গিয়ে তোমাকে ফোন করি, কিন্তু তুমি ফোন রিসিভ করোনি। কেটে দিয়ে SMS দিয়ে বললে যে তুমি হোস্টেল থেকে বেরিয়ে চলে গেছো। বাবা মা আশেপাশেই আছে, তাই ফোন না করতে। তারপর থেকে তোমার সাথে প্রতিদিন রাতে মেসেজ করে কথা বলি। যোগাযোগ বন্ধ করলাম কোথায়? আর বাচ্চার বিষয়ে তুমি তো আমাকে কিছুই বলোনি। আকাশের কথা শুনে জেরিন পুরো হতভম্ব। মাথায় হাত চেপে ধরে বলে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে আমি আকাশকে আমার প্রেগনেন্সির কথা জানানোর পর থেকে ওর নাম্বার বন্ধ দেখাচ্ছে। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এ পর্যায়ে তুরান মুখ খুলে আকাশের ফোনের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, এই সব সমস্যার কারণ এই ফোন। না আকাশ মিথ্যে বলেছে, আর না জেরিন। মিথ্যে যদি কেউ বলে থাকে সেটা হলো এই ফোন। আশ্চর্য কণ্ঠে তিয়াস প্রশ্ন করে, ফোন কিভাবে মিথ্যে বলতে পারে ভাই? কারণ এটা আকাশের ফোন না। আকাশের ফোন বদলে ফেলা হয়েছে। এই ফোনও আকাশের না, আর ফোনে থাকা সিমটাও আকাশের নয়। আর ফোনে জেরিন, আমি সহ বাকি যাদের নাম্বার সেভ করা আছে সেগুলো সব ভুল। ভ্রু কুঁচকে যায় আকাশের। তড়িঘড়ি করে ফোন চেক করে, আর নাম্বার চেক করতে গিয়ে আশ্চর্য হয়ে যায় আকাশ। জেরিনের নামে যে নাম্বারটা সেভ করা আছে সেটা জেরিনের নাম্বার না। এমনকি ফোনে যে সিম তোলা সেটাও আকাশের সিম না। আশ্চর্য কণ্ঠে আকাশ বলে, এইসব কি? তোর ফোন কেউ চুরি করে নিয়ে আর তোর ফোনে যাকে হুবহু একটা ফোন রেখে দিয়েছে, সেই ফোনে কেউ নিজের নাম্বার জেরের নাম দিয়ে সেভ করে রেখেছে, সাথে বাকি সব নাম্বারও। তারপর তোর ফোন বন্ধ করে রেখেছে, তাই তোর নাম্বার ফোন দিয়ে আমরা নাম্বার বন্ধ পাচ্ছে। কিন্তু তুই ভাবছিস সব কিছু ঠিক আছে। কেউ নিজের নাম্বার জেরের নামে সেভ করে তোর সাথে যোগাযোগ করে যাচ্ছে, আর তুই ভাবছিস তুই জেরিনের সাথে কথা বলছিস, কিন্তু জেরিন তোকে ফোন দিয়ে ফোন বন্ধ পাচ্ছে। এখানে ঠিক কত বড় ষড়যন্ত্র করা হয়েছে বুঝতে পারছিস তুই? তুরানের কথায় উপস্থিত সবাই হতবাক। আকাশ অবাক কণ্ঠে বলে, কিন্তু কে করেছে এটা? এত বড় ঝুঁকি নেওয়ার সাহসটা কে দেখাতে পারে?
আর তাছাড়া তুই এত কিছু কিভাবে জানলি? হালকা হাসে তুরান, আকাশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি কে। এসব তথ্য বের করতে আমাকে কতদিন বাসার বাইরে থাকতে হয়েছে জানিস? শালা, তোর বোকামের জন্য আমার ঘর ভেঙে যাচ্ছিল। আমি গোপনে বিয়ে করে বাচ্চা দুনিয়াতে নিয়ে আসছে এই ভেবে বউ আমার অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিল। কোন পরিস্থিতি থেকে সংসার বাঁচিয়েছে একবার ভাব। মাথা নিচে করে ফেলে আকাশ, অপরাধী কণ্ঠে বলে, সরি দোস্ত, আমাদের জন্য তোকে এত সাফার করতে হলো। প্লিজ আমাকে ক্ষমা করে দিস। ক্ষমা করতে পারি এক শর্তে। এরপর থেকে নিজের দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে, আর জেরিনের অনেক বেশি খেয়াল রাখতে হবে। যদি পারিস তাহলে ক্ষমা করব। হেসে ফেলে আকাশ, সাথে হাসে তুরানো। এরপর হঠাৎ হাসি থামিয়ে কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে, আর একটা কথা, আমি যতদূর ইনফরমেশন পেয়েছি এসবের পেছনে তোর কাছের কারো হাত আছে, আর তোর বাবা আর মা এই কাজে সরাসরি জড়িত। এখন বাকিটা তোকে খুঁজে বের করতে হবে। আমার কাজ শেষ। তোর ঋণ আমি কোনোদিন ভুলব না ভাই, বাকিটা আমি সামলে নেব। চলো জেরিন, তোমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আকাশের ডাকে উঠে দাঁড়ায় জেরিন, পিহুর কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে। এভাবে জেরিনকে বসতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে পিহু। উঠতে লাগিয়ে তখন জেরিন পিহুর হাত ধরে ফেলে, নিচু কণ্ঠে বলে, আমার জন্য তোমাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছে পিহু। সত্যি বলতে তুরানের কোনো দোষ নেই, তবুও বিনা দোষে তুরান অনেক শাস্তি পেয়েছে। ওকে আর শাস্তি দিও না, তুরান অনেক ভালো একটা ছেলে জানো। আমি ওর আপন কেউ নই, তবু আমাকে নিজের বোনের মতো ভালোবাসা দিয়েছে। যখন আমি বিপদে পড়ি তখন তুরান আমার মাথায় হাত রেখে বলেছিল, এত চিন্তা করার কিছু নেই। এত ঝড় তুফান এত অপবাদ সহ্য করে আমাকে সাহায্য করে গেছে, আমাকে বোন বলেছে। তাই আমার জন্য যে ছেলে এত কিছু করলো, তাহলে ভাবো যাকে ও ভালোবাসে তার জন্য ঠিক কী কী করবে। তোমার ভাগ্য অনেক ভালো, ভাগ্যটা ধরে রেখো। জেরিনের কথা শুনে আর চোখে পাশে তাকায় পিহু। পাশে তাকাতেই দেখতে পায় তুরান এক দৃষ্টিতে তাকিয়ে আছে পিহুর দিকে, ঠোঁটে তার মৃদু হাসি, সাথে সাথে লজ্জায় চোখ সরিয়ে নেয় পিহু। মনে পড়ে যায় সকালে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইস কি লজ্জা! তুরানের চোখে মুখে ছড়িয়ে আছে একরাশ মুগ্ধতা। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে পিহুর দিকে, চাহনিতে তার মিশে আছে মাদকতা নেশা। সেই নেশাক্ত চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না পিহু, সাথে সাথে চোখ সরিয়ে নেয়। ওই চোখের দিকে তাকিয়ে থাকা দুষ্কর। মনে মনে ভাবে, চোখে কি মদ ঢেলে রেখেছেন নাকি? তাকালেই নেশা হয়ে যায়, নিজেকে কেমন যেন মাতাল মাতাল লাগে। পিহুর ভাবনা ছেদ ঘটে আকাশের আওয়াজ শুনে। আকাশ জেরিনকে উদ্দেশ্য করে বলে, চলো জেরিন, বাসায় গিয়ে অনেক কাজ আছে আমার। বাবা মা এমন কেন করলো সেই বোঝাপড়া আগে সারতে হবে। জেরিনের চোখে মুখে চিন্তার আভাস, চিন্তিত ভঙ্গিতে বলে, কিন্তু আকাশ, তোমার বাবা মা যদি আমাকে মেনে না নেয়? তাহলে তোমাকে নিয়ে আমিও চলে যাব, আলাদা থাকবো, তবুও তোমাকে ছাড়বো না। দেখি তারা কতদিন জেদ ধরে রাখতে পারে। আর আমার বাবাকে কিভাবে জানাবো? বাবা মাকে মেরে ফেলবে আকাশ, তুমি জানো না তিনি কেমন। তাইবা বেগমও এতক্ষণ ধরে এই চিন্তায় করছিলেন। জেরিনের বাবা অন্য ধরনের মানুষ। তিনি এগিয়ে আসেন জেরিনের দিকে, চিন্তিত স্বরে বলেন, আমি কি তোমার বাসায় কথা বলবো? আপার সাথে একবার কথা বলে দেখি। তাইবা বেগমের কথা শুনে বিচলিত হয়ে পড়ে জেরিন। ভয়ার্ত কণ্ঠে বলে, প্লিজ মনি, এমন করো না। তুমি তো বাবাকে চেনো, তুমি এটা নিয়ে কিছু বললে সে তোমাকে দু চারটে বাজে কথা শুনিয়ে দেবে, আর আমার জন্য মাও বিপদে পড়বে, আর আমি তা চাই না। তাহলে উপায়? মায়ের কথার উত্তরে তুরান বলে, উপায় আমি বলছি। আপাতত কাউকে কিছু বলার দরকার নেই। আকাশ জেরিনকে বাড়িতে নিয়েছে, আগে তোর বাবা মাকে রাজি করা। কিছুদিন সময় দে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। তাছাড়া আমার মনে হয় নাতি নাতনি পেলেই সবাই রাগ ভুলে যাবে। এত চিন্তা করার কিছু নেই। তুরানের কথার সাথে সহমত জানায় সবাই। শেষে আকাশও সম্মতি জানিয়ে জেরিনকে নিয়ে চলে যায়। জেরিন আর আকাশ চলে যেতেই পাশ ফিরে পিহুর দিকে তাকায় তুরান। লজ্জায় পিহু জড়সড় হয়ে বসে আছে, তুরানের দিকে তাকাচ্ছে না। ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হাসে তুরান। তারপর হঠাৎ করে পিহুকে কোলে তুলে নেয়। তুরানের কাজেই পুরো হতবাক পিহু, বড় বড় চোখ করে তাকায় তুরানের দিকে, তারপর তাকায় ড্রয়িং রুমে উপস্থিত সবার দিকে।
সবাই পিহুর মতোই বোকার মতো তাকিয়ে আছে। হুট করে তুরান যে পিহুকে কোলে তুলে নিবে সেটা কেউ আশা করেনি। অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে তাইবা বেগম রান্নাঘরে ছুটেন। পেছন পেছন যায় তার ননদ আর যা দুজনেই। আসলাম সাহেব একটা কাশি দিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে উঠে দাঁড়ান। শফিক সাহেব কটমট চোখে তাকান ছেলের দিকে। ছেলেটা আজকাল লজ্জা শরম যেন আলমারিতে তুলে রেখেছে। বাবা দৃষ্টি বুঝতে পেরে তুরান একটা শুকনো কাশি দেয়। শফিক সাহেবের দিকে তাকিয়ে বলে, কি এভাবে দেখছো কেন? আলোচনা সবার সমাপ্তি হয়ে গেছে, তাহলে এখানে আর বসে থেকে কি লাভ? পিহুর যা পায়ের অবস্থা, ও হেঁটে উপর উঠতে পারবে না। উঠতে পারলে আমি উঠতে দেবো না। শ্বশুরমশাই মনে করেন তার মেয়েকে আমি ভালোবাসি না, তার মেয়ের যত্ন নেই না। এমনকি তিনি আমার বউয়ের দ্বিতীয় বিয়েও দিতে চাইছিলেন। এখন সংসার বাঁচাতে আমাকে তো বেহায়া আর নির্লজ্জ হতেই হতো। বউকে তার অন্যের হাতে তুলে দিতে পারি না। তাছাড়া আদর ভালোবাসা ঘরের মধ্যে দিলে শ্বশুরমশাই তো আর দেখলো না, তাহলে সে জানবে কি করে তার মেয়ের আমি যত্ন নিচ্ছি? কিনেছি না, তাই করে তুলেছে। এতেও কি তোমাদের সমস্যা? শফিক সাহেব আর কিছু না বলে দ্রুত পায়ে নিজের রুমে চলে যান। তার পেছন পেছন চলে যান আসলাম সাহেবও। সেদিকে একবার তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে পিহুকে নিয়ে উপরের দিকে হাঁটা দেয় তুরান। রুমের সামনে সে পা জোড়া থেমে যায় তুরানের। দরজার সামনে তার 3 ভাই বোন লাইন ধরে দাঁড়িয়ে আছে। তাহমিনা তো কোমরে হাত রেখে সরু চোখে তাকিয়ে আছে তুরানের দিকে। তিয়াস দাঁত কেলিয়ে হাসছে আর ভ্রু নাচাচ্ছে। সবার দিকে একবার নজর গলিয়ে তাহমিনার মুখোমুখি হয়ে দাঁড়ায় তুরান। কিছুটা বিরক্তি নিয়ে বলে, এবার তোদের কি সমস্যা? সবার মধ্যে তোরও আজব আজব রিয়েকশন দিচ্ছিস কেন? তাহমিনা কোমরে হাত রেখে ঝাঁঝালো কণ্ঠে বলে, আগে বল, তুই এমন অদ্ভুত কাজ করলি কেন? বাচ্চা মেয়েটার উপর এভাবে অত্যাচার করছিস? তুই এত অশুভ হয়ে গেছিস ভাই? এমন রাক্ষসের মতো আচরণ কেন করিস? ভ্রুকুচকে তাকিয়ে আছে তুরান। তাহমিনার কথা সবর মাথার উপর দিয়ে যাচ্ছে। ভ্রুকুচকে থেকে প্রশ্ন করে, মানে কি বোঝাতে চাইছিস তাহু? ঠিক বুঝলাম না। এই একদম নাম ধরে রাখবি না, ভুলে যাস না আমি তোর বড়। আদরের সাথে আপু বলে ডাকবি। তুই তো অভদ্র, ভুলে গেছিস? লম্বা শ্বাস ছাড়ে তুরান। তাহমিনের দিকে তাকিয়ে বলে, বয়সে তুই আমার থেকে 7 মাসের বড় হলেও উচ্চতার দিক থেকে আমি তোর বড়। একবার নিচের দিকে তাকা, আর একবার আমার দিকে। কোন অ্যাঙ্গেল থেকে তোকে আমার বড় মনে হয়? এই হাইটে নিজেকে আমার চেয়ে বড় দাবি করিস কোন লজিকে? এই কথা কেউ বিশ্বাস করবে না যে তুই আমার বড় বোন। সুতরাং তোকে আমি নিজের বড় বোন মানি না। দেখ তুরান, হাইট নিয়ে একদম খোটা দিবি না। সবাই কি আর তোর মতো দৈত্যদের শরীর নিয়ে জন্মেছে নাকি? আজব। তুরানের এবার বেশ বিরক্ত লাগছে। ভাই বোনেদের এই অহেতুক কথা কোনো দিন শেষ হবে না। তাছাড়া এভাবে দাঁড়িয়ে থাকতেও ইচ্ছে করছে না। এদিকে তিয়াসের দাঁত কেলানো হাসি তুরানের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। শেষে বিরক্ত হয়ে তুরান বলে, তোর নজর শুধু আমার শরীরের উপরই পড়ে, অন্য কোনো দিকে পড়ে না? আশেপাশে একটু তাকা, নিজের এই মাসুম ভাইটের উপর একটু তো দয়া কর। তোর হাতের মতো বোনকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে সেটা কি তুই বুঝতে পারছিস? সামনে থেকে সর, ওকে রুমে নিয়ে গিয়ে বসিয়ে দিই, তারপর কথা বলি। পিহু এতক্ষণ চুপচাপ সবার কথা শুনছিল, কিন্তু তুরানের মুখে নিজেকে হাতি সম্বোধন শুনে সেটা মেনে নিতে পারে না। তেলে বেগুনে জ্বলে ওঠে পিহু। নামার জন্য ছোটাছুটি করতে করতে বলে, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। কে বলেছে আমায় কোলে নিতে? কোলে নিয়ে আবার খোটা দিচ্ছেন? নামান আমায়, আমি হেঁটে যাবো রুমে, নামান। রাগী চোখে তাকায় তুরান পিহুর দিকে। তুরানের এমন নজর দেখে ফাটা বেলুনের মতো চুপসে যায় পিহু। সব সাহস নিমিশেই ফুরুত হয়ে গেছে। চুপচাপ গুটিসুটি মেরে বসে থাকে। তুরান আর পিহুর চোখে চোখে কথা বলা দেখে মিটিমিটি হাসে তিয়াস। তাহমিনাকে উদ্দেশ্য করে দাঁত কেলিয়ে বলে, দেখেছিস আপু, আমি বলেছিলাম না যে ভাই বদলে গেছে? দেখলি তো কতটা বদলে গেছে। ভাই আমার লাভ বাইট দেওয়া শুরু করেছে। ভাইয়ের ঠিক কতটা পদোন্নতি হয়েছে দেখেছিস তো? তিয়াসের কথা শুনে ভ্রুকুচকে তাকায় পিহু। তিয়াসের সব কথা পিহুর মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ কিছু একটা মনে পড়তেই পিহুর হাত গলার পাশে চলে যায়। হাত লাগতেই সেখানে হালকা ব্যথা অনুভব করে পিহু। মনে পড়ে যায় সে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। লজ্জায় পিহুর গা লাল হয়ে গেছে। তড়িঘড়ি করে তুরানের বুকে মুখ লুকায়। এদিকে তুরান তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে তিয়াসের দিকে। ভ্রুকুচকে বলে, কি বলতে চাচ্ছিস তিয়াস? তিয়াস দাঁত কেলিয়ে বলে, বনুর গলায় দেয়াল তোর লাভ বাইটের দাগ যে আমরা দেখে ফেলেছি ভাই।
তাহমিনা পাশে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে, কিন্তু তুরানের যেন এতে কোনো হেলদোল নেই। ডোন্ট কেয়ার ভাব নিয়ে তুরান বলে, ওটা লাভ বাইট নয়, রাগ বাইট ছিল। ভ্রুকুচকে যায় তিয়াসের, না বোঝার ভঙ্গিতে প্রশ্ন করে। মানে মানে ভালোবেসে কামড় দিলে সেটা হয় লাভ বাইট, আর রেগে কামড় দিলে সেটা হয় রাগ বাইট। তোর বোন অপরাধ করেছে, তাতে আমার রাগ হয়েছে, রেগে শাস্তি দিয়েছে, যাতে ভবিষ্যতে এমন ভুল করার আগে শাস্তির কথা মনে পড়ে। ফলস্বরূপ গলায় রাগ বাইটের দাগ বসে গেছে, বুঝছিস? তুরানের কথা শুনে ভেবাচাকা খেয়ে যায় তিয়াস, মাথা চুলকে বলে, হ্যাঁ, এটা কেমন কথা? লাভ বাইট নামের কোনো শব্দ হয় শুনেছি, কিন্তু রাগ বাইট নামের কোনো শব্দ হয় যে আদৌ হয় সেটা তো কখনো শুনিনি। আগে শুনিসনি, আজ তো শুনলি, এবার তুই এটা নিয়ে ভাবতে থাক। বাবা শেষ হলে বলিস কেমন? কথাটা বলেই হুট করেই রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় তুরান। দরজার বাইরে তিয়াস তাহমিনা দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সকালে সবার আগে ঘুম ভাঙে পিহুর, আড়মোড়া ভেঙে উঠে বসে, পাশে তাকিয়ে দেখে তুরান পাশ ফিরে শুয়ে আরামে ঘুমোচ্ছে। কি যেন মনে করে পিহু এগিয়ে যায় তুরানের দিকে, তুরানের মুখের দিকে একটু ঝুঁকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। এই মুখটা যে পিহুর বড্ড প্রিয়, তাকিয়ে থাকলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এ দেখার যেন কোনো শেষ নেই। আজ হঠাৎ করে পিহুর নিজেকে বিবাহিত বিবাহিত মনে হচ্ছে। হাতটা চলে যায় গলার সেই ক্ষতের ওপর, রেগে কি কামড়টাই না দিয়েছিল রাক্ষস একটা। এরপর কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে মাথায় হাত রাখে পিহু, তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায়। পায়ের ব্যথায় হাঁটাও যেন দায় হয়ে পড়েছে। চোখ মুখ কুচকে খোঁড়াতে খোঁড়াতে রুম থেকে বেরিয়ে সোজা নিচে নেমে যায়। খাবার টেবিলে সবাই বসে আছে তুরানের অপেক্ষায়। তুরান আসলেই সবাই খাওয়া শুরু করবে। কিছুক্ষণের মধ্যে তুরানকে দেখা যায় নিচে নেমে আসতে। চোখ দুটো তার পুরো রুমে বিচরণ করছে। নজর ঘুরিয়ে পিহুর দিকে চোখ পড়তেই রুম জুড়ে বিচরণ করতে থাকা চোখ জোড়া থমকে যায়। হয়তো পিহুকেই খুঁজছিল। নিচে নেমে সোজা পিহুর পাশে চেয়ার টেনে বসে পড়ে। পিহু মাথা নিচু করে নুডলস খাচ্ছে, মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে তুরানের দিকে। তাইবা বেগম তুরানের প্লেটে খাবার দিতে দিতে বলেন, আজ কিন্তু বিহু আমাকে রান্নার অনেক সাহায্য করেছে। ধীরে ধীরে সংসারী হয়ে উঠেছে আমাদের পিহু। তাইবা বেগমের কথা শুনে সবাই একসাথে তাকায় পিহুর দিকে। সবার নজর নিজের দিকে দেখে কিছুটা লজ্জা পেয়ে যায় পিহু। নিচু করা মাথা আরো নিচু করে চুপচাপ নুডলস গিলতে থাকে। পিহুর দিকে এক নজর তাকিয়ে মুচকি হাসে তুরান। এরপর নজর ঘুরিয়ে নিজের খাওয়ায় মনোযোগ দেয়। খাওয়ার এক পর্যায়ে নিজের পকেটে কিছু খুঁজতে থাকে তুরান। খুঁজে না পেয়ে বলে, মা, রুম থেকে ফোনটা এনে দাও তো। আমি রুমে যাব না, খেয়ে সোজা বাইরে বেরোবো। ফোনটা বোধহয় রুমে রেখে এসেছে। পিহু যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। এখানে অস্বস্তিকর পরিবেশে থাকার চেয়ে রুমে যাওয়াই ভালো। লাফিয়ে উঠে বলে, আমি নিয়ে আসি, আমি এমনিতেও রুমে যাবো, আমার খাওয়া শেষ। ভ্রুকুচকে যায় তুরানের। ভ্রুকুচকে তাকিয়ে বলে, হেঁটে উপরে যাবে কিভাবে? পায়ে যে ব্যথা সেটা কি ভুলে গেছিস? খালি তিরিং বিরিং করা, তাই না? আমার পায়ে ব্যথা নেই আর, এই দেখুন হাঁটছি আমি নিয়ে আসছি। বলে উপরে চলে যায় পিহু। সবার ওভাবে তাকিয়ে থাকা দেখে খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু রুমে এসে পড়ে যায় আরেক বিপাকে। ফোন কোথাও নজরে পড়ছে না। গেল কোথায় ফোনটা? পুরো রুম ওলট পালট করে খুঁজতে থাকে পিহু। খুঁজে না পেয়ে নিজের ফোন থেকে তুরানের নাম্বারে ডায়াল করে। ফোন বেজে ওঠে তুরানের বালিশের নিচে থেকে। বালিশ সরিয়ে ফোনটা হাতে নিয়ে দরজার দিকে পা বাড়ায় পিহু, কিন্তু কি যেন মনে করে পা জোড়া থেমে যায়। ফোনটা আবার নিজের চোখের সামনে নিয়ে আসে। স্ক্রিনে তাকিয়ে চোখ জোড়া থমকে যায় পিহুর। স্ক্রিনে পিহুর নাম্বার উঠে আছে, আর তুরান পিহুর নাম্বার সেভ করেছে মেরি জান নাম দিয়ে। নামটা দেখতে মনের ভেতর ভালো লাগার বাতাস বইতে শুরু করে। কি যেন ভেবে ফোনের লক খুলে ফোনের সবকিছু দেখতে থাকে। গ্যালারিতে গিয়ে দেখতে পায় সেখানে পিহুর হাজারো ছবি। এত ছবি পিহুর নিজের কাছেও নেই। আশ্চর্য হয়ে তাকিয়ে আছে পিহু ছবিগুলোর দিকে। হয়েছে, দেখা। ইনফরমেশন সব বের করা শেষ? তুরানের আওয়াজ শুনে পেছনে ঘুরে তাকায় পিহু। ভ্রুকুচকে বলে, মানে জাসুসি করতেই তো ফোনটা হাতে নিয়েছিস। তথ্য প্রমাণ পেয়েছিস সব? এবার ফোন দে। ফোনটা নিয়ে দরজার দিকে পা বাড়ায় তুরান। পিহু পেছন থেকে তাড়াহুড়ো করে বলে ওঠে, আমার এত ছবি আপনি কোথায় পেলেন? এত ছবি তো আমার নিজের কাছেও নেই। মুচকি হাসে তুরান। পেছনে ঘুরে পিহু চোখের দিকে তাকিয়ে সুর দিয়ে বলে, সব কথা বলানোর হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়।
মন খারাপ করে পড়ার টেবিলে বসে আছে পিহু, নজর তার সামনে রাখা বইয়ের দিকে। থাকলেও মন পড়ে আছে তুরানের কাছে। প্রায় 2 মাস হতে যাচ্ছে তুরান পিহুর কাছে নেই। একটা বেসরকারি কোম্পানিতে চাকরি হয়েছে তুরানের। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছিল। সেদিন খাবার পর যখন পিহুর থেকে ফোন নিয়ে বাইরে বের হচ্ছিল, ঠিক তখনই ফোন আসে। তারা জানায় তুরানের চাকরি হয়ে গেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে জয়েন করতে। তাই অগত্যায় সেদিন রাতে তুরানকে চলে যেতে হয়। সেই যে গেছে আর বাসায় আসেনি। অবশ্য নতুন চাকরি, জয়েন করে তো আর ছুটি চাইতে পারবে না। কাল পিহুর শেষ পরীক্ষা, ইন্টার বোর্ড এক্সাম চলছে পিহুর। কিন্তু পুরো পরীক্ষার সময় ধরে তুরান পিহুর কাছে নেই। পিহু খুব করে চেয়েছিল প্রথম দিন তুরানের সাথে পরীক্ষা দিতে যেতে, কিন্তু সে তো ঢাকায় গিয়ে পড়ে আছে। তার বাসায় আসার সময় আছে নাকি? অভিমানে পিহু মুখ ফুলিয়ে বসে আছে। এই চাকরি বাকরি এখন পিহুর কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই চাকরি না ফাকরি, সেটা করতে না গেলে তো তুরান পিহুর কাছেই থাকতো। পিহুর মনও খারাপ থাকতো না। দুঃখে সে পড়ার দিকে মনোযোগ দিতে পারছে না। একরাশ মন খারাপ নিয়ে টেবিল ঘড়ির দিকে তাকায় পিহু। সকাল 9টা বাজতে যাচ্ছে। পরীক্ষা শুরু হবে সকাল 10টায়। বাসা থেকে পরীক্ষার হলে যেতে আধা ঘন্টা সময় লাগে। তার আগেই খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বের হতে হবে। আস্তে করে বইটা বন্ধ করে উঠে দাঁড়ায় পিহু। আলমারি থেকে গোলাপি রঙের একটা গাউন বের করে। জামাটা পিহুর খুব পছন্দের, হবে নাই বা কেন? জামাটা যে তুরান কিনে দিয়েছে পিহুকে, সেজন্যই তো জামাটা পিহুর প্রিয়দের মধ্যে জায়গা করে নিয়েছে। জামাটা নিয়ে ওয়াশরুমে চলে যায় পিহু। শাওয়া নিয়ে একেবারে রেডি হয়ে বের হয়। ফাইলটা গুছিয়ে একেবারে নিচে নেমে আসে। নামতে নামতে দেখে পিয়াসা বেগম টেবিলে খাবার দিচ্ছেন। পরীক্ষা শুরু হওয়ার আগে পিহু এই বাড়ি চলে এসছে। এমনকি পরীক্ষাগুলোতে আসলাম সাহেব পিহুর সাথে গেছেন। পিহু নিচে নেমে আসতেই আসলাম সাহেব হেসে মেয়েকে ইশারায় কাছে আসতে বললেন। নিজের পাশে চেয়ারে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, প্রিপারেশন কেমন আম্মা? আজ তো শেষ পরীক্ষা। ভালো আব্বু। ব্যাস এটুকু বলেই পিহু খাওয়ায় মনোযোগ দেয়। বলা বাহুল্য, পিহুর মন খারাপ ও চেহারাতেই ফুটে উঠেছে। খাওয়া শেষে পিহু উঠে ফাইলটা হাতে নিয়ে আসলাম সাহেবের দিকে তাকিয়ে বলে, আব্বু তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। তুমি আগাও, আমি আসছি। পিহু মাথা নাড়িয়ে বাহিরের দিকে পা বাড়ায়। মাথা নিচু করে কদম গুনে গুনে হাঁটতে থাকে। মেন রোডের থেকে কয়েক কদম দূরে এসে পা থেমে যায় পিহুর। নিজে থেকে প্রায় 5-6 কদম দূরে একজোড়া পা দেখে ভ্রু কুঁচকে যায় পিহুর। পা জোড়া যে পিহুর বড্ড চেনা। চকিত ভঙ্গিতে মাথা তুলে তাকায় পিহু। বাইকের সাথে হেলান দিয়ে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে তুরান। এ সময় হঠাৎ তুরানকে দেখে হকচকিয়ে যায় পিহু। 2 হাতে নিজের চোখ ডলিয়ে আবার সামনে তাকায়। না, সামনে তুরানকে দেখতে পাচ্ছে। বিশ্বাস করতে না পেরে হাতে একটা চিমটি কাটে। ব্যথায় আউচ বলে হাত টলতে থাকে। পিহুর এসব উদ্ভট কাণ্ড দেখে তুরান সোজা হয়ে দাঁড়ায়। সানগ্লাসটা চোখে পড়তে পড়তে বলে, ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটার অভ্যাস হয়েছে নাকি? আমি কি ঠিক দেখছি? এটা কি সত্যি আপনি? এটা সত্যি আমি, তোর স্বপ্ন বা ভ্রম নয়। চল তাড়াতাড়ি বাইকে ওঠ, নাহলে পরীক্ষা দিতে দেরি হয়ে যাবে। সকাল সকাল তুরানের দর্শন সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। মন খারাপগুলো এতক্ষণেই দূর আকাশে পালিয়ে গেছে। খুশিতে পিহুর আকাশে উঠতে ইচ্ছে করছে। খুশি খুশি মন নিয়ে তুরানের বাইকের পেছনে উঠে বসে পিহু। কাপা কাপা হাতে তুরানের পেট পেঁচিয়ে ধরে বসে। পিহুর হাতে স্পর্শ নিজের শরীরে পড়তেই মুচকি হাসি তুরান। ঠোঁটের কোণে হাসি রেখে বাইক স্টার্ট দেয়। নিজের রুমে সোফায় চুপচাপ বসে আছে তিয়াস। তার পাশে বসে আছে প্রয়াস। দুজনেই চুপ, তবে চেহারায় গভীর চিন্তার আভাস পাওয়া যাচ্ছে। নীরবতা ভেঙে তিয়াস বলে ওঠে, এভাবে ভাবতে থাকলে তো আর কিছু হবে না। কি করবি সেটা বল। নড়ে চড়ে বসে প্রয়াস। ধীর কণ্ঠে বলে, কি করব বুঝতে পারছি না। বাবাকে আমার খুব ভয় লাগে। আর এদিকে নীলাও চাপ দিচ্ছে বাসায় আমাদের সম্পর্কের কথা জানাতে। মেয়েটা আমার কথা কিছুতেই মানতে চাইছে না। হ্যাঁ, সমস্যা অনেক গভীর। এখন এর সমাধান একমাত্র ভাই দিতে পারে। ভ্রকুচকে তাকায় প্রয়াস। প্রশ্নবোধক কণ্ঠে বলে, কোন ভাই? কার কথা বলছিস? আমার আর কয়টা ভাই আছে? তুরান ভাই ছাড়া আমার আর কোনো ভাই আছে নাকি? অবশ্যই তুরান ভাইয়ের কথা বলছি। ও বলে চুপ হয়ে যায় প্রয়াস। তিয়াস ওর কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিস না বেটা, ভাইকে আসতে দে, ও সব সামলে নেবে। মাথা নাড়িয়ে সম্মতি জানায় প্রয়াস। এটা ঠিক যে তুরান সবসময় বিপদ থেকে 2 ভাইকে বাঁচায়। প্রয়াসের বিশ্বাস এবারও এই সমস্যার সমাধান তুরান দেবে।
পরীক্ষা শেষে পিহু হল থেকে বেরিয়ে রাস্তায় এসে দেখে তুরান বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দুপুরের কড়া রোদে ঘেমে নিয়ে একাকার অবস্থা, ফর্সা মুখটা গরমে লাল হয়ে গেছে তুরানের, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। তুরানকে এইভাবে দেখে হাসি খুশি মুখটা চুপসে যায় বিহুর। রূপা নড়ির থেকে বিদায় নিয়ে দৌড়ে চলে আসে তুরানের কাছে, ওনা দিয়ে তুরানের কপালের ঘাম মুছে দিতে দিতে বলে, আপনি কি পাগল? এই রোদে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? দোকানে গিয়ে ছায়া দাঁড়ালে কি এমন ক্ষতি হতো? মুচকি হাসে তুরান, দুষ্টুমি সুরে বলে, পাগল তো সেই কবে হয়েছে একটা বাচ্চা মেয়ের প্রেমে। মেয়েটা মনে জায়গা করে নেওয়ার পর থেকে আমাকে পাগল বানিয়ে দিয়েছে। এই রোদে দাঁড়িয়ে আছে। তবে পিহু, আজ আমার নিজেকে বিবাহিত বিবাহিত মনে হচ্ছে। আমার কিন্তু খুব জোরে প্রেম টেপ পাচ্ছে। তুরানের লাগাম ছাড়া কথা শুনে লজ্জায় আড়ষ্ট হয়ে যায় পিহু। লজ্জা লুকাতে এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে বলে, চলুন তো বাসায় যাব। রোদে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আরে আরে, লজ্জা পাচ্ছিস কেন? এমন কি বললাম? সুখের মুহূর্তের কথা তো মনে করায়নি। চুপ করবেন আপনি, বাড়ি চলুন। মৃদু ধমক সুরে বলল পিহু। ইতিমধ্যে কান দুটো লাল হয়ে গেছে। পিহু যে লজ্জা পেয়েছে সেটা বেশ বুঝতে পারছে তুরান। মুচকি হেসে বাইকে উঠে পিহুকে বসার জন্য ইশারা করে। পিহু বসতে বাইক স্টার্ট দেয়। বাড়িতে পা রাখতেই তিয়াস আর প্রয়াস তুরানের উপর এক প্রকার হামলিয়ে পড়ল, যেন এতক্ষণ ধরে তুরানের অপেক্ষাই করছিল। এক সেকেন্ডও কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দুজন টেনে তুরানকে নিয়ে যায় ছাদে। ছাদে এসে তারপর তুরানের হাত ছাড়ে দুজন। ছাড়া পেতেই ঘুরে দাঁড়ায় তুরান, কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, কি সমস্যা? এইভাবে টানাটানি করছিস কেন? আশ্চর্য। তিয়াস ইশারায় প্রয়াসকে বলছে সব বলতে, কিন্তু প্রয়াস কিছু বলছে না। প্রয়াসকে চুপ থাকতে দেখে তিয়াস বলে, ভাই, প্রয়াস তোকে কিছু বলবে। ভ্রুকুচকে তাকায় তুরান, সন্দিহান চোখে তাকিয়ে বলে, দুটোতে মিলে আবার কি অপকর্ম করেছিস? আমি কিন্তু আর তোদের বাচ্চাতে মিথ্যে বলবো না। অনেক সুযোগ দিয়েছি, আর না। এবার নড়ে চড়ে উঠে প্রয়াস, মিনমিন স্বরে বলে, ভাই, নীলা আমাদের সম্পর্কের কথা বাসায় জানাতে বলেছে। ওর বাবা মা ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এতদিন মানিয়ে নিয়েছি, কিন্তু এখন আর মানতে চাইছি না। খুব জেদ করছে মেয়েটা। এখন কি করি? কোনো উপায় আছে বলো প্লিজ। তুই তো এত ভাবার কি আছে? নিজের বাবার ঘরে যাবি আর সরাসরি বলবি তুই নীলাকে ভালোবাসিস। তুরানের কথা শুনে প্রয়াস কাচুমাচু মুখ করে বলে, বাবাকে আমার খুব ভয় লাগে ভাই। আর তাছাড়া আমি যদি গিয়ে বলি বাবা আমি কাউকে ভালোবাসি, তো বাবা সেটা তো মেনে নেবেই না, উল্টে 2-4টা চড় থাপ্পড় মেরে দেবে। এ কথা শুনে প্রয়াসের দিকে কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থাকে তুরান। কিছুক্ষণ ভেবে বলে, তাহলে বিয়ে করে নে। সোজা বিয়ে করে বউ নিয়ে এসে দাঁড়া। কতদিন আর রাগ করে থাকবো সবাই? তাও যদি না মানে, তাহলে একটা বাচ্চা নিয়ে নিবি। দেখবি তখন সবাই মেনে নেবে। তুরানের কথা শুনে বিস্ফারিত চোখে তাকিয়ে আছে প্রয়াস। একই অবস্থা তিয়াসেরও। এমন বুদ্ধি হয়তো ওরা কস্মিন কালেও আশা করেনি। দুজনের মুখের দিকে একবার তাকিয়ে তুরান বলে, কি এইভাবে তাকিয়েছিস কেন? ভালোবাসার জন্য এটুকু ঝুঁকি তো নিতেই হবে। তোর বোনের জন্য আমি কি কি করেছি জানিস? ওর পুরো স্কুল লাইফ, কলেজ লাইফ আমি নিজের আয়ত্তে রেখেছি। কোনো ছেলেকে ওর ধারে কাছেও চাপতে দিইনি। কোনো ছেলে প্রপোজ করার চিন্তা করলেও তাকে হাসপাতালে পাঠিয়ে তারপর বাড়ি ফিরেছে। তোর বাবা আমার সাথে তোর বোনের বিয়ে দিত না, তাই বুদ্ধি খাটিয়ে গ্রামের ওই দাদুকে পটিয়েছে। তাকে দিয়ে একটা সমস্যাযুক্ত পরিবেশ তৈরি করে সুযোগ বুঝে বিয়ে করে নিয়েছে। আর কি কি করেছে সেগুলো হালকা পাতলা তোরা তো জানিস। ভালোবাসার জন্য আমি যখন এত কিছু করেছে, তাহলে তুই কি এতটুকু করতে পারবি না? প্রয়াস চুপ। আসলে তুরান পিহুর জন্য ঠিক কি কি করেছে সেটা পরিবার না জানলেও তিয়াস আর প্রয়াস বেশ ভালো করেই জানে। কিছুক্ষণ চুপচাপ থেকে তারপর বলে, কিন্তু ভাই, এসব আমি একা ম্যানেজ করব কিভাবে? হেসে ফেলে তুরান, ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে বলে, তোর মনে হয় তোকে অবস্থায় একা ছাড়বো আমি? আমি থাকতে তো চিন্তা কিসের? তুই শুধু বল রাজি কিনা, বাকিটা আমি সামলে নেব। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন আসলাম সাহেব। পিয়াসা বেগম রান্নার কাজে ব্যস্ত। মেয়ে জামাই বাসায় এসেছে, তাই রান্নার আয়োজন আজ তুলনামূলক বেশি। তুরানের পছন্দের সব খাবার রান্না করছে পিয়াসা বেগম। পিহু তার মায়ের পাশে দাঁড়িয়ে রান্না করা দেখছে। এমন সময় বাসার কলিং বেল বেজে ওঠে। খবরের কাগজ থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকান আসলাম সাহেব। কিছুক্ষণ তাকিয়ে থেকে অপেক্ষা করেন কেউ দরজা খুলতে আসছে কিনা। কাউকে আসতে না দেখে যখন নিজেই উঠতে লাগেন তখন দৌড়ে আসে পিহু। পিহুকে দরজার দিকে যেতে দেখে আবার খবরের কাগজে মনোযোগ দেন আসলাম সাহেব। পিহু দৌড়ে এসে দরজা খুলতে হতভম্ব হয়ে যায়।
পরিচিত মানুষের সাথে অপরিচিত একটা মেয়েকে দেখে ভ্রু কুঁচকে যায় বিহুর। সন্দিহান চোখে তাকায় তুরানের দিকে। এদিকে বিহুর নজর বুঝতে পেরে অস্বস্তিতে পড়ে যায় তুরান। গড়গড় করে বলতে থাকে, একদম উল্টাপাল্টা কিছু ভাববি না। এবারে কিন্তু আমার কোনো দোষ নেই। তাছাড়া এটা আমার কেউ নয়, এটা প্রয়াসের বউ, তোর ভাবি। মানে প্রয়াস একে বিয়ে করে নিয়ে এসেছে, তাই উল্টোপাল্টা কিছু একদম ভাববি না। তুরানের কথা শুনে বিস্ফারিত চোখে তাকায় বিহু। তার ভাই বিয়ে করে নিয়ে চলে এসেছে, এটা বাবা জানলে তো ভূমিকম্প হবে। ভাবনায় পড়ে যায় বিহু। এদিকে বিহুকে এমন দরজা আটকে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতর থেকে আসলাম সাহেব বলেন, পিহু, আম্মা কে এসেছে? তুমি দাঁড়িয়ে আছো কেন? বাবার কথায় হুঁশ ফিরে পায় বিহু। দরজা থেকে সরে গিয়ে সবাইকে ঢোকার জায়গা দেয়। সবাই এক এক করে বাসায় ঢুকে আসলাম সাহেবের সামনে এসে দাঁড়ায়। নিজের সামনে একাধিক মানুষের পা দেখে প্রকুচকে যায় আসলাম সাহেবের। পেপার থেকে চোখ সরিয়ে সামনে তাকান। প্রয়াসের পাশে একটা অচেনা মেয়েকে দেখে বলেন, তুমি কে আম্মু? পিহুর বান্ধবী? প্রয়াসের গলা কাঁপছে, কথা বলতে ভয় লাগছে। কাঁপা কাঁপা কণ্ঠে প্রয়াস বলে, বাবা, ও নীলা। আমি ওকে ভালোবাসি, আর আমরা বিয়ে করে নিয়েছি। হাতের পেপার তৎক্ষণাৎ ধপ করে পড়ে যায় আসলাম সাহেবের। ছেলের দিকে আগুন চোখে তাকান তিনি। গম্ভীর কণ্ঠে বলেন, মজা করছিস আমার সাথে? না না বাবা, সত্যি বলছি। আসলাম সাহেব এবার রাগে ফেটে পড়েন। রাগী কণ্ঠে গর্জে উঠে বলেন, তোর সাহস কি করে হলো এই কথা বলার? বিয়ে করে নিয়েছি মানেটা কি? এটা কি কোনো ছেলে খেলা? আমাকে আগে বলিসনি কেন? ভয় পেলেও থেমে যায় না প্রয়াস। সাহস তো আনতেই হবে, আর কারো জন্য না হলেও নীলার জন্য। মেয়েটা সব ছেড়ে প্রয়াসের হাত ধরে চলে এসছে, তাই এখন এই মেয়েটাকে ভালো রাখার প্রয়াসের দায়িত্ব। বাবার কথার বিপরীতে প্রয়াস বলে, আমি বললে কি তুমি মেনে নিতে বাবা? এখন এমন রাগ দেখাচ্ছ, তখনও রাগ দেখাতে। তাছাড়া নীলার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, আমি তাহলে কি করতাম বলো? ছেলের দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকেন আসলাম সাহেব, কিন্তু মুখে কিছু বলেন না। তারপর হঠাৎ করে উঠে নিজের রুমে চলে যান। বিছানার ওপর পা ঝুলিয়ে চুপচাপ বসে আছেন আসলাম সাহেব। চোখ দুটো তার বন্ধ, মনে হচ্ছে গভীর কোনো চিন্তায় মগ্ন তিনি। ধীর পায়ে ঘরে প্রবেশ করে পিয়াসা বেগম। নিঃশব্দে স্বামীর কাছে দাঁড়ান। আস্তে করে কাঁধে হাত রাখতেই চোখ মিলে তাকান আসলাম সাহেব। চোখ দুটো তার লাল হয়ে আছে, হয়তো কান্না আটকে রাখার জন্য চোখের এই হাল। এমন শক্ত মনের মানুষকে এভাবে ভেঙে পড়তে দেখে কষ্টে বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে পিয়াসা বেগমের। স্বামীর পাশে বসে হাতের উপর হাত রেখে বলেন, এভাবে রুমে চলে আসলে যে, কি হয়েছে তোমার? শূন্য নজরে তাকিয়ে আছেন আসলাম সাহেব। হতাশ কণ্ঠে বলেন, বাবা হিসেবে আজ আমি ব্যর্থই পিয়াসা। আমি যে নিজের কাছে নিজেই হেরে গেলাম। ধক করে ওঠে পিয়াসা বেগমের বুক। স্বামীর হাত শক্ত করে মুঠো করে ধরে বলেন, এসব কি বলছো তুমি? কেন বলছো? সব বাবা মা তার সন্তানের ভালো চায়। আমিও আমার সন্তানের ভালোই চেয়েছিলাম, কিন্তু আফসোস সন্তানের ভালো করতে গিয়ে তাদের এতটা শাসন করে ফেলেছে যে আমার সন্তান তাদের মনের কথা আমাকে বলার সাহসই পায় না। আমি তো ওদের বন্ধু হতে চেয়েছিলাম পিয়াসা, যেন ওদের মনের কোনো কথা আমার থেকে লুকিয়ে না রাখে। কিন্তু নিজের কঠোরতা আমাকে ওদের বন্ধু হওয়ার বদলে আরও দূরত্ব তৈরি করেছে। এটা তো আমি চাইনি পিয়াসা। পিয়াসা বেগম নিশ্চুপ। আসলাম সাহেবের কথার বিপরীতে তিনি কি উত্তর দেবেন সেটা ভেবে পাচ্ছেন না, তাই নীরবতা পালন করে যাচ্ছেন। স্ত্রীর শুকনো মুখের দিকে একবার তাকিয়ে তিনি বলেন, সবাইকে ভেতরে আসতে বলো, দরজার কাছে দাঁড়িয়ে থাকতে হবে না। আসলাম সাহেবের কথা শেষ হতে সময় নিয়ে সবাই ভেতরে ঢোকে। সবার প্রথমে রুমে আসেন তুরান, তার পেছনে আসে পিহু, প্রয়াস আর নীলা। সব শেষে তিয়াস ঢুকে পেছনে চুপচাপ দাঁড়িয়ে যায়। সবার দিকে একবার তাকিয়ে আসলাম সাহেব হাতের ইশারায় তুরানকে ডাকেন। তুরান এগিয়ে আসতেই তিনি পাশে বসতে ইশারা করেন। কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ বসে পড়ে তুরান। আসলাম সাহেব সময় নিয়ে বলতে শুরু করেন, ছেলে মেয়ে দুটোকে আমি অনেক ভালোবাসি বাবা, কিন্তু আফসোস এত ভালোবেসে ওদের কাছের কেউ হতে পারলাম না। আমার সন্তান আমার সাথে মন খুলে কথা বলতে ভয় পায়। এই পিহুকেই দেখো না, আমার কলেজায় বসিয়ে বড় করেছি ওকে। আদর যত্ন ভালোবাসায় তো কোনো কমতি রাখিনি, তবুও আমার মেয়ে যে কাউকে ভালোবাসে সে কথা কখনো আমাকে মুখ ফুটে বলার সাহস পায়নি। আসলাম সাহেবের কথা শুনে থমকে যায় তুরান। অজানা ভয়ে বুক কেঁপে ওঠে তুরানের। তবে কি পিহু অন্য কাউকে ভালোবাসে?
তুরান কি পিহুকে হারিয়ে ফেলবে? ভয়ে হৃদস্পন্দনের গতি বেড়ে গেছে তুরানের। পরক্ষণে আসলাম সাহেবের কথায় মনের সকল ভয় দূর হয়ে যায়, মন জুড়ে ছেয়ে যায় শীতলতা। আসলাম সাহেব ফের বলতে শুরু করেন, তোমার আর পিহুর বিয়ে নিয়ে আমি শুরু থেকেই অসন্তুষ্ট ছিলাম। আমার মনে হচ্ছিল অন্য কোথাও বিয়ে দিলে আমার মেয়ে ভালো থাকবে, সুখে থাকবে। তাই তোমার প্রতিও কঠোরতা দেখিয়েছি, কিন্তু আমি ভুল ছিলাম। আর এই ভুলটা কখন বুঝতে পেরেছি জানো? যখন তুমি বাড়ি ছেড়ে চলে গেলে তখন। তুমি যাওয়ার পর আমার মেয়েটা সবসময় মনমরা হয়ে থাকতো, গোপনে কাঁদতো। এইসব আমি নিজের চোখে দেখেছি। হসপিটালের বেডে শুয়ে পিহু আমার 2 হাত জড়িয়ে ধরে বলেছিল, বাবা আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ তুরান ভাইকে এনে দাও না। অঝরে কেঁদেছিল আমার মেয়েটা। সেদিন মেয়ের অসহায় কণ্ঠ শুনে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। মেয়েকে এত ভালোবাসা দিয়ে বড় করেছি, কিন্তু মেয়ের মনে কি আছে আমি সেটাই বুঝতে পারিনি। ছেলের ক্ষেত্রেও তাই হলো। ছেলের মন বুঝতে আজ আমি আবার ব্যর্থ। থেমে যান আসলাম সাহেব। কথা বলতে বলতে কখন চোখে পানি চলে এসছে তিনি বুঝতেই পারেননি। হাতের উল্টো পেট দিয়ে চোখ মুছে তুরানের দিকে তাকিয়ে বলেন, আমার মেয়েটাকে ভালো রেখো বাবা, ওর খেয়াল রেখো। মেয়েটা যে আমার বড্ড আদরের। আসলাম সাহেবের হাতে শক্ত করে চেপে ধরে তুরান আশ্বস্ত সুরে বলে, একদম চিন্তা করবেন না ফুপা। আপনি যেমন আপনার মেয়েকে কলেজে বসিয়ে বড় করেছেন, আমি ওকে আমার কলেজে বসিয়ে আগলে রাখবো। আজকের পর থেকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। তুরানের কথা শুনে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে আসলাম সাহেব। পিয়াসা বেগমের দিকে তাকিয়ে বলেন, ওই বাড়িতে ফোন করে ভাইয়া ভাবিকে আসতে বলো পিয়াসা, একটু আলোচনা আছে। পিয়াসা বেগম কাচুমাচু করে বলেন, কি বলবে ভাইয়া ভাবিকে? বুঝতে পারছো না কি বলবো? তোমার আদরের ছেলে নিজে নিজেই বিয়ে করে বউ নিয়ে চলে এসেছে। এই কথা আত্মীয় স্বজনদের জানাতে হবে তো নাকি? মেয়ের বিয়েও এমন পরিস্থিতিতে হয়েছে যে কাউকে দাওয়াত দিতে পারেনি। ছেলেও তাই করলো। সমাজে মুখ দেখানোর দায় হয়ে গেছে আমার। এখন 2-1 দিনের মধ্যেই একটা অনুষ্ঠান করে আত্মীয় স্বজনদের জানিয়ে দিব ছেলের বিয়ের কথা। তার সাথে পিহু আর তুরানের বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দিব। মোট কথা 2 ছেলে মেয়ের বিয়ে উপলক্ষে আয়োজন হবে। তুমি ভাই ভাবির সাথে কথা বলো, আর আমি বৌমার বাড়িতে কথা বলছি। কথাগুলো বলেই তিনি প্রয়াসের দিকে তাকান। রাগী কণ্ঠে বলেন, এই হতছাড়া, এদিকে আয়। মান সম্মান তো শেষ করিয়ে দিয়েছিস, তাহলে এখন সাধু সেজে আসিস কেন? প্রয়াস এগিয়ে এসে বলল, জি বাবা। বৌমার বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার বল, ওই বাড়িতে কথা বলি। বাবার কথা শুনে হেসে ফেলে প্রয়াস। এগিয়ে এসে ফোনটা এগিয়ে দিয়ে বলে, এই নাও। নীলা ভয়ে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। মনে মনে ভয় হচ্ছে খুব। বাসায় সবাই জানলে কিভাবে রিয়াক্ট করবে কে জানে। নীলার ভয়ার্ত মুখ দেখে কিছুটা আন্দাজ করতে পারেন আসলাম সাহেব। উঠে এসে নীলার মাথায় হাত রেখে বলেন, চিন্তা করো না আম্মা, আমি সব সামলে নিব। চলো চলো চোখে তাকায় নীলা। কয়েক মুহূর্তে এখানে উপস্থিত সবাইকে বড্ড আপন লাগছে। এবারে সবাই যে এত সহজে বিয়েটা মেনে নেবে সেটা নীলা আশা করেনি। পুরো বাড়ি সাজ সাজ আমেজে ভরপুর। বাড়ির সাথে সাথে সেজে উঠেছে প্রতিটি সদস্য। সবার সাথে আলোচনা করে অনুষ্ঠানের ডেট একদিন পরেই রাখা হয়েছে। বাসার ছাদে পুরো আয়োজন করা হয়েছে। ছাদের মাঝামাঝি বড় একটা স্টেজ করে ফুল দিয়ে সাজানো হয়েছে। স্টেজের ওপর সোফায় বসে আছে 2 জোটে। পিহু আর তুরানের বিয়ে যেহেতু সব নিয়ম মেনেই হয়েছে, তাই আর দ্বিতীয়বার কাজী ডেকে বিয়ে পড়ানোর প্রয়োজন বোধ করেনি কেউ। তবে প্রয়াসের বিয়েতে কেউ না থাকায় কাজী ডেকে শুধু কবুল পড়ানো হয়েছে। স্টেজের সামনে একদল ছেলে মেয়ে গানের তালে তালে নাচছে। নাচের তালে তালে হাততালি দিয়ে যাচ্ছে পিহু। আশেপাশে কোনো দিকে তার খেয়াল নেই। যদি খেয়াল করতো তাহলে দেখতে পারত পাশে বসে কেউ একজন তাকে মুগ্ধ নজরে দেখছে। পিহুর এই মন কাড়া হাসি যে কারো মনে তুমুল ঝড় তুলেছে সে খবর কি মেয়েটা রাখে? হঠাৎ পিহুর ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখে নুরি ফোন করেছে। ফোনটা রিসিভ করে কানে ধরে ঠিকই, কিন্তু কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। সাউন্ড বক্সের উচ্চ শব্দে অন্য কারো কথা শোনা দুষ্কর। ফোনটা নিয়ে উঠে দাঁড়ায় পিহু। একটু সাইডে এসে বলে, হ্যাঁ নুরি বল। তোর বাসার গেটের সামনে আমরা। আচ্ছা দাঁড়া, আমি তিয়াস ভাইয়াকে পাঠাচ্ছি। রূপা ফোনটা কেড়ে নিয়ে বলে, পিহু, প্রকাশ ভাইকে আসতে বল না, এত ভিড়, খুব অস্বস্তি হচ্ছে। উপাস থেকে পিহুর কোনো সাড়া না পেয়ে ফোন সামনে এনে দেখে কল কেটে গেছে। চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে থাকে রূপা। এই নেটওয়ার্কও আজকাল সময় মতো শত্রুতা করে।
কিছুক্ষণের মধ্যে তিয়াস গেটের সামনে চলে আসে। কোনো উপায় না পেয়ে মুখ ফুলিয়ে তিয়াসের সাথে ভেতরে যায় রূপা। রূপার পেছন পেছন যায় নুরিও। ছাদের দরজার সামনে পা রাখতেই পিহু ঝড়ের গতিতে এসে জড়িয়ে ধরে দুই বান্ধবীকে। হঠাৎ এভাবে কেউ জড়িয়ে ধরায় কিছুটা চমকে যায় দুজন। পরে সেটা যে পিহু তা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তারপর পিহুকে নিজের থেকে ছাড়াতে ছাড়াতে নুরি মুখ বেঁকিয়ে বলে, হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। এমনিতেও আজ আমি ছাকা খেয়ে দেবদাসী হয়ে গেছি। আমার পছন্দের মানুষকে তুই আমার থেকে নিয়ে নিলি। আমার তো এখানে আসাই উচিতই হয়নি, তবু আমার মন বড়, তাই সব মাফ করে দিয়ে তোর আনন্দে সামিল হতে চলে এলাম। নুরির অভিনয় দেখে হেসে ফেলে পিহু। হেসে বলে, আপনার এই মহান বলিদানের জন্যে আপনাকে শুক্রিয়া। এবার চলুন দেবদাসী অনুষ্ঠানের মজা ওই দিকে হচ্ছে। পিহু আর নুরি কথায় ব্যস্ত থাকলেও রূপা তাতে কোনো মনোযোগ নেই। চোখ তার পুরো ছাদ জুড়ে বিচরণ করছে, মনোযোগ দিয়ে কাউকে খুঁজে যাচ্ছে। কিন্তু এত লোকের ভিড়ে কাঙ্ক্ষিত সেই ব্যক্তিকে পাওয়া দুষ্কর। নজর ঘুরিয়ে পিহুর দিকে তাকিয়ে রূপা বলে, পিহু, তুই যে বলেছিলি আমাদের কি একটা সারপ্রাইজ দিবি, কোথায় সারপ্রাইজ? চল তাহলে তোদের সারপ্রাইজটা দিয়েই দিই। কথাটা বলে স্টেজের দিকে নিয়ে যায় দুজনকে। প্রয়াসা নীলার সামনে এসে বলে, সারপ্রাইজ, এটা আমার ভাবি। গতকাল ভাইয়া বিয়ে করেছে, আর ভাবি এরা দুজন আমার বেস্টু, রূপা আর নুরি। পিহুর কথা শুনে সামনে তাকায় নীলা। রূপা নুরির দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। নীলার দিকে তাকিয়ে নুরি বলে, আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। মুচকি হেসে নীলা বলে, কলেজে দেখেছো মনে হয়, কারণ পিহু আর আমি একই কলেজে পড়ি। তবে আমি তোমাদের সিনিয়র, কলেজে হয়তো দেখেছো কখনো। হ্যাঁ তাই তো। নীলার সাথে আড্ডা জমিয়ে দেয় নুরি। এদিকে রূপা পুরো পাথরের মতো দাঁড়িয়ে আছে, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। ছলছল চোখে তাকিয়ে আছে নীলার দিকে। এখানে এসে যে প্রয়াসের বিয়ের কথা শুনতে হবে সেটা রূপা কল্পনাও করেনি। মনের কোণে লুকিয়ে রাখা প্রেম নামক পাখিটা ছটফট করতে করতে নিথর হয়ে যাচ্ছে। চোখে মুখে নেমেছে অমাবস্যার অন্ধকার। শুকনো কয়েকটা ঢোক গিলে নিজেকে সামলে নেয় রূপা। এগিয়ে এসে ধীর কণ্ঠে বলে, আপনাদের জন্য শুভকামনা রইল আপু, আপনাদের বিবাহিত জীবন সুখের হোক। রূপার কথায় মুচকি হাসে নীলা। মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এদিকে নুরি রূপার দিকে একভাবে তাকিয়ে আছে। রূপার মুখ দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে। উঠে দাঁড়িয়ে রূপার হাত ধরে ছাদের একপাশে ফাঁকা জায়গায় নিয়ে যায় নুরি। রূপার একটা হাত ধরে বলে, সত্যি করে বলতো রূপা, তুই কি প্রয়াস ভাইয়াকে ভালোবাসিস? রূপা নজর শূন্য, অনুভূতিহীন আকাশের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বাসি, অনেক আগে থেকে। তো সব ভালোবাসা কি পূর্ণতা পায় নুরি? পায় না। আমার ভালোবাসাও তেমন পূর্ণতাহীন। নুরির চোখ ছলছল করছে। রূপার জন্য খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। অনুষ্ঠানের শেষে অতিথিরা সবাই চলে গেছে। প্রয়াসা নীলাকে বাসের ঘরে ঢুকিয়ে দিয়ে তারপর তুরান পিহুকে নিয়ে নিজের বাসায় এসছে। তুরানের জন্য এ বাড়িতে ঘর সাজানো হয়েছে। ঘরে ঢুকে কিছুটা লজ্জায় পড়ে যায় পিহু। সাজানো ঘর দেখে হুট করে কেমন যেন অস্বস্তি হচ্ছে। কিছুক্ষণ পরে তুরান ঘরে প্রবেশ করে। পিহুকে ভেতরে রেখে কোথাও চলে গেছিল, এখন ঘরে ফিরল। এসে পিহুর হাত ধরে উঠিয়ে দাঁড় করায়। পেছনে এসে পিহুর চোখ হাত দিয়ে ঢেকে বলে, চুপচাপ আমার সাথে চল, কোনো কথা নয়, সারপ্রাইজ আছে। তুরানের কথা শুনে পিহু আর কোনো প্রতিক্রিয়া দেখায় না, চুপচাপ চলতে থাকে তুরানের সাথে। কিছুটা যাওয়ার পর পিহু চোখ ছেড়ে দেয় তুরান। চোখ মেলে তাকাতেই থমকে যায় পিহু। অবাক চোখে তাকিয়ে আছে সামনের দিকে। মুখে তার সেই মন মাতানো মায়াবী হাসি, যেই হাসিতে সব ভুলে পাগল হয়ে যায় তুরান। এদিকে পিহুর খুশি তার চোখে প্রকাশ পাচ্ছে। তুরান পুরো ছাদ গোলাপ ফুল আর রং বেরঙের লাইট দিয়ে সাজিয়েছে, যেন মনে হচ্ছে এটা কোনো ছাদ নয়, বরং আস্ত একটা গোলাপের রাজ্য। দৃষ্টি পিহুর দিকে রেখে ধীর পায়ে এগিয়ে আসে তুরান। পিহুকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। ঘাড়ে তুরানের খোঁচা খোঁচা দাড়ির অস্তিত্ব অনুভব করতেই কেঁপে ওঠে পিহু। চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে। পিহুর ঘাড়ে আস্তে করে একটা চুমু দিয়ে তুরান বলে, পছন্দ হয়েছে মেরি জান? জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে পিহু। কোনো কথা মুখ থেকে বের হচ্ছে না, চেষ্টা করেও কিছু বলতে পারছে না। পিহুর বুকে ধুকপুক আওয়াজ তুরান বেশ ভালোই শুনতে পাচ্ছে। পিহুকে ঘুরিয়ে সামনের দিকে আনে তুরান। এক হাতে পিহুর কোমর জড়িয়ে ধরে অন্য হাত পিহুর মুখের এক পাশে রাখে। নেশাভরা কণ্ঠে তুরান বলে, এত সময় দিলাম তোমায়, আমার সাথে সহজ হতে পারলে না।
তুরানের মুখে তুমি সম্বোধন শুনে থমকে যায় পিহু। কাপা কাপা কণ্ঠে বলে, কি হয়েছে আপনার তুরান ভাই? আমাকে আজ তুমি বলে সম্বোধন করছেন যে? তুরান মুচকি হেসে জবাব দেয়, তুমি এটা যে মনের কোণে লুকিয়ে রেখেছিলাম আজকের জন্য, ঠিক যেভাবে ভালোবাসাকে লুকিয়ে রেখেছে খুব যত্নে, আজ আমার মনে লুকিয়ে রাখা ভালোবাসা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। তোমাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলাম। তাহলে এখন কি তুই চলবে? এখন থেকে বলবো তুমি, এটা পারফেক্ট। থেমে যায় তুরান, একটু চুপ থেকে তারপর বলে, আচ্ছা পিহু পাখি, তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? আমার জন্য তোমার মনে কখনো ভালো লাগা উকি দেয়নি? আপনি এত কিছু বোঝেন আর এটা বুঝলেন না? আমি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি, অনেক আগে থেকে। কখনো বলতে পারিনি আমি ভয়। মুচকি হাসে তুরান। পিহুর চোখের দিকে তাকিয়ে বলে, আগে না হয় ভয় কিছু বলনি, কিন্তু এখন তো বলতে পারো। আমারও তো ইচ্ছে করে বউয়ের মুখে নিজের নামে ভালোবাসার কথা শোনার। বউয়ের প্রশংসা যে সুখে থাকার সবচেয়ে সেরা ওষুধ। আজ তোমার মুখে আমার নামে কিছু শুনতে চাই। যা ইচ্ছে বলো, আমি শুনবো। থমকে যায় পিহু। তুরানের এই কথার বিপরীতে কি উত্তর দেওয়া যায় ভাবতে থাকে। কিছুটা ভেবে বলে, ভাই হিসেবে আপনি কেমন সেটা বলতে পারবো না, কারণ আপনি কখনো ভাইয়ের রূপে আমার সামনে নিজেকে প্রদর্শনই করেননি। তবে পুরুষ হিসেবে আপনি অনন্য, প্রেমিক হিসেবে আপনি চমৎকার, আর স্বামী হিসেবে আপনি অতুলনীয়। বড় ভাগ্য করে আপনাকে পেয়েছি আমি। আপনি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। প্রশস্ত হয় তুরানের হাসি। পিহুর মুখে মায়া ভরা কথাগুলো তুরানকে মাতাল করে দিচ্ছে। পিহুর দুই হাত শক্ত করে চেপে ধরে নিঃশাক্ত কণ্ঠে তুরান বলে, আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার দিন। তাই তোমাকে ছাদে নিয়ে এসেছে। নতুন জীবন শুরু করার আগে কিছু ওয়াদা করতে চাই। আজ এই বিশাল আকাশ, উজ্জ্বল তারা, আর সাথে এই চাঁদকে সাক্ষী রেখে আমার ভালোবাসার জানান দিলাম। সারা জীবন তোমার হাত ধরে রাখার ওয়াদা করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম। এই অন্ধকার রাত, এই বাতাস, এই পুরো পৃথিবীকে সাক্ষী রেখে আমার এই মন তোমাকে দিলাম। যত্ন করে রেখো। বেশ, যদিও আপনার মন আমি অনেক আগেই চুরি করে নিয়েছিলাম, আজ আবার সেটা আপনার সম্মতিতেই নিলাম। বুকের ভেতর তৈরি করা প্রেম নামক গোপন সিন্ধুকে যত্ন করে খুব আদরে রাখবো, কথা দিলাম। ভালোবাসার সাগরে ডুব দেয় দুজন, মিশে যায় একে অপরের সাথে। আজ পুরো পৃথিবীর সাক্ষী দুজন ভালোবাসার মানুষের মহামিলনের। সাক্ষী থাকলেও দুটো মনের মিলনের। সাক্ষী থাকলেও দুজনের সীমাহীন ভালোবাসার।